মুষলধারে বৃষ্টি পড়ছে তো পড়ছেই, থামার কোনো লক্ষণ নেই। গাড়ির ওয়াইপার চালিয়ে দিয়েছে মেরি অনেক আগেই। বাইরে ঘন অন্ধকার, সিল্কের অস্পষ্ট পর্দার মতো অঝরে ঝরছে বৃষ্টি। হেডলাইটের তীব্র আলো চিরে দিচ্ছে সেই পর্দাটা। রাস্তার দুপাশের গাছগুলো ভিজছে কাক ভেজা হয়ে। বৃষ্টির ঝুমঝুম শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আশ্চর্য রকম ভৌতিক ঠেকছে চারপাশ। গাটা কেমন ছমছম করে উঠল মেরির। স্টিয়ারিং এর উপর প্রায় স্থির হয়ে আছে হাত দুটো, আড়ষ্ট। মন খচখচ করে কেন? কোথাও বড় রকমের একটা ভুল হয়ে গেছে, অথচ সে ধরতে পারছে না। এই অনুভূতি মেরিকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। কিন্তু এখন তো মন খারাপ করে থাকার কথা নয়। তার এখন আনন্দ করার সময়। খারাপ সময়টাকে সে পেছনে ফেলে এসেছে চিরদিনের জন্য। জীবনের দুঃখময় সময় ওর কাছে এখন অতীত। যে মুহূর্তে সে টাকাটা হাতে পেল, মেরির চোখের সামনে সেলুলয়েডের ছবি হয়ে যেন ফুটে উঠল পুরো দৃশ্য। লরি এজেন্সির অফিসে দাঁড়িয়েছিল মেরি। মিস্টার লরি আর বুড়ো টমি ক্যাসিডির মধ্যে তখন লেনদেন চলছে। ক্যাসিডি বাড়ি কিনছেন, চুক্তিপত্র সই সাবুত ইত্যাদি চলছে। টেবিলে $40,000 এক তাড়া নোট পড়েছিল নিতান্ত অবহেলায়। মেরির চোখ দুটো বারবার আটকে যাচ্ছিল সবুজ নোটগুলোর দিকে। সইটইয়ের পালা শেষ হলে উঠে পড়লেন ক্যাসিডি। হেলাফেলার ভঙ্গিতে টাকাগুলো তুলে নিলেন মিস্টার লরি। বুড়ো বেরিয়ে যেতেই দাঁতগুলো সব বেরিয়ে পড়ল তার। হাসতে হাসতে তিনি বড় একটা ম্যানিলা খামে টাকাগুলো ভরে মুখটা আটকে দিলেন গাম দিয়ে। মেরি লক্ষ্য করল খামের মুখ বন্ধ করার সময় উত্তেজনায় তার হাত কাঁপছে। নাও, খামটা ধরো, ব্যস্ত সুরে বললেন মিস্টার লরি। এটা নিয়ে এক্ষুনি ব্যাংকে চলে যাও। 4টে প্রায় বাজে। তবু গিলবার্টকে আমার কথা বললে জমা দিতে সমস্যা হবে না। কথা বলতে বলতে থেমে গেলেন তিনি। তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলেন মেরির দিকে। কি হয়েছে মিস ক্রেইন? তোমার শরীর খারাপ নাকি? মিস্টার লরি খেয়াল করেননি টাকা ভর্তি খামটা হাতে নেওয়ার সময় মেরির শরীর কেমন কেঁপে উঠেছিল। অবশ্য তার খেয়াল করার কথাও নয়। এই $40,000 তার লাভ থাকবে $2,000। সেই খুশিতেই তিনি বাগবাগ। মেরির উত্তর যেন তৈরি হয়েই ছিল। তড়িঘড়ি করে জবাব দিল, আমার মাথাটা একটু ধরেছে স্যার। আপনার কাছে ছুটি চাইবো ভাবছিলাম। এখন তো কোনো কাজ নেই, আর সোমবারের আগে দলিলও তৈরি হবে না। আপনি যদি $2,000 লাভের আশায় হাড় কঞ্জুস লরি এখন মহা উদার। হাসি হাসি মুখ করে বললেন, ঠিক আছে ঠিক আছে, তুমি টাকাটা জমা দিয়েই বাড়ি চলে যেও। আজ আর অফিসে আসতে হবে না। তোমাকে লিভ দেব? না না, ঠিক আছে, লিভ দিতে হবে না। আমি কাজ সেরে একাই বাড়ি ফিরতে পারবো। তাহলে আর দেরি করো না, সোমবার আবার দেখা হবে, কেমন? মেরি মনে মনে হাসল। মিস্টার লরির বদান্যতায় মুগ্ধ হয়েছে এমন একটা ভাব করে মিষ্টি একটু হেসে অফিস থেকে বেরিয়ে পড়ল সে। চিরদিনের জন্য $40,000 সহ। এমন সুযোগ জীবনে বারবার আসে না। আর এমনই একটি সুযোগের অপেক্ষায় দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছে মেরি ক্রেইন। প্রচন্ড টানাটানি সংসার ছিল মেরির। বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে বিপর্যয় নেমে এলো ওদের সংসারে। 17 বছর বয়সেই লেখাপড়ার আশা চিরতরে জলাঞ্জলি দিতে হলো ওকে।
মা আর ছোট বোনের দায়িত্ব সহ পুরো সংসারের বোঝা টেনে নিতে হলো কাঁধে। চেষ্টা চরিত্র করে ছোটখাটো একটা কাজ জুটিয়ে নিল ও। বোন লীলাকে পড়াশোনা চালিয়ে যেতে বলল। যত কষ্টই হোক, লীলার ক্যারিয়ার সে নষ্ট হতে দেবে না। 22 বছর বয়সে আরেকটা ধাক্কা খেল মেরি। ডেল বেল্টারের সঙ্গে ওর প্রেম ছিল, মনে আশাও ছিল এই প্রেম একদিন পরিণত হবে পরিণয়ে। কিন্তু সেই আকাঙ্ক্ষিত দিনটি আর কখনোই ভোর সকালের সোনালি রোদের মতো উদ্ভাসিত হয়ে ওঠেনি ওর জীবনে। ডেল আর্মিতে ঢোকার পর ভুলে গেল ওকে। হাওয়াইতে পোস্টিং হয়েছিল ডেলের। প্রথম প্রথম চিঠিপত্রে যোগাযোগ রাখত। তারপর হঠাৎ করেই একদিন চিঠি আসা বন্ধ হয়ে গেল। মেরি পরে শুনেছে ডেল এখন আরেক মেয়েকে নিয়ে ব্যস্ত। সে দীর্ঘশ্বাস ফেলেছে, কিন্তু হতাশ হয়নি। জীবন যে কঠিন, বড় হতে হলে ওকে যে আরো সংগ্রাম করতে হবে, এটা মেরি এতদিনে খুব ভালো মতো বুঝেছে। এখন আর ভাবাবেগে আচ্ছন্ন হবার মতো সময় নেই। না, মেরি অতীত স্মৃতির রোমন্থন করে গোপনে কাঁদবে না। তাকে শক্ত হতে হবে, আরো কঠোর হতে হবে। মার শরীর ভালো যাচ্ছিল না অনেক আগে থেকেই। বাবা মারা যাবার পরপরই মার মন এবং শরীরে একই সাথে ভাঙন ধরে। রোগ আর শোকে এতটুকু হয়ে গিয়েছিলেন তিনি, বাঁচার সম্ভাবনা ক্ষীণ হয়ে দাঁড়ালো। লীলা মার অবস্থা দেখে আর পড়াশোনা করতে চাইল না। তাছাড়া আপা তাকে এত কষ্ট করে পড়াচ্ছে, পুরো সংসারের ঘানি তাকে একাই টানতে হচ্ছে। এই চিন্তা প্রায় বিব্রত করত কিশোরী লীলাকে। তখন সে সবে স্কুল ফাইনাল পাশ করেছে, কিন্তু মেরি কোনো কথাই শুনল না। বলল যত কষ্ট হোক লীলাকে সে কলেজে পড়াবেই। বড় বোনের জেদের কাছে হার মানল নীলা। কলেজে ভর্তি হলো। মেরি আগের চাকরিটা ছেড়ে তখন লরি এজেন্সিতে কাজ নিয়েছে। সারাদিন অফিসে থাকে, রাতে বাসায় ফিরে মায়ের সেবা করে। ব্যাস, এই নিয়েই ওদের ছোট্ট ভুবন ছিল। এর বাইরে আর কিছু ভাবার সুযোগ কিংবা সময় কোনোটাই পায়নি সে। কিন্তু একদিন কাউকে কিছু জানান না দিয়ে ঘুমের মধ্যে চোখ বুজলেন মা। তারপর থেকে কেমন জানি ওলট পালট হয়ে গেল ওর। লীলা আর কলেজে পড়তে চাইল না। বোনের উপর বোঝা হয়ে থাকতে তার ভালো লাগছিল না আর। মেয়েদের কোনো আপত্তিই শুনল না অষ্টাদশী লীলা। চাকুরি খুঁজতে লাগলো সে। দুই বোন আলোচনা করে বিক্রি করে দিল নিজেদের বাড়িটা। অবশ্য লরি এজেন্সি সাহায্য করলো বাড়ি বিক্রিতে। ওদের কাজই তো এই, বাড়ি বিক্রি করে কমিশন খাওয়া। আজ এ পক্ষের কাল ও পক্ষের। লীলা কিছুদিনের মধ্যে ডাউনটাউনের এক রেকর্ড শপে একটা কাজও জুটিয়ে ফেলল। তারপর দুই বোন উঠে এলো ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে। এখন তোমার বাইরে কিছুদিনের জন্য ঘুরে আসা উচিত, ছোট বোন বলছিল বড় বোনকে। ছুটি নাও অফিস থেকে। না, না, তোমার কোনো আপত্তি শুনছি না। গত 8টা বছর তুমি একাই কলুর বলদের মতো সংসারে জোয়াল টেনেছ। এখন তোমার কিছুদিনের জন্য হলেও খোলা হাওয়ায় ঘুরে বেড়ানো দরকার। নিজের চেহারাটা দেখেছো কখনো আয়নায়? সংসারে চিন্তায় চিন্তায় কি করে ফেলেছো শরীরটাকে। মেরি আয়নার সামনে দাঁড়িয়েছিল, ভূত দেখার মতো চমকে উঠল। ও কাকে দেখছে সে? চোখের কোলে কালি পড়েছে, চোখ দুটো ভয়ানক বিষণ্ণ। এই 8 বছরে ওর বয়স যেন আরো 20 বছর বেড়ে গেছে। চেহারা ভেঙে পড়েছে ভীষণভাবে। না,
লীলার কথাই ঠিক, কিছু দিনের জন্য তাকে কোথাও ঘুরে আসতে হবে। খোলা হাওয়ায় কতদিন নিজেকে মেলে ধরেনি মেরি। সূর্যের ঝকমকে আলোর ছোঁয়া কেমন ভুলে গেছে, মনেও নেই শুক্লা দ্বাদশের চাঁদ কেমন আলো ছড়ায়। ভেসে পড়ল মেরি এস ক্যালিডোনিয়ায়। নীল সাগরের বুক চিরে ছুটে চলল বিশালাকার জলযান। চারদিকে সীমাহীন জলরাশি যেন আকাশের নীলকেই ধারণ করে আছে। দূরে উড়ে যায় শিগাল, ফুরফুরে হাওয়া লুটিয়ে পড়ে গায়ে। রাতে মস্ত বড় থালার মতো চাঁদ ওঠে আকাশে। মাখন কোমল সেই আলো গায়ে মেখে নেয় মেরি। বড় ভালো লাগে, বুক ভরে শ্বাস নেয় সে। জীবনটাকে আশ্চর্য মধুর মনে হতে থাকে। নিজেকে উচ্ছলা এক কিশোরী ভাবতে ইচ্ছে করে। ওর ভোঁতা অনুভূতিগুলো আবার প্রাণবন্ত হয়ে উঠতে শুরু করেছে। চোখের কোলে দূর হয়েছে কবে সজীব ত্বক। আগের চেয়েও তন্নি তরুণী লাগছে নিজেকে, ভালোবাসায় ভরা টন্তর। বুকের মাঝে কি জানি কি সুর বাজে। তারপর একদিন কি হতে কি হয়ে গেল জানে না, প্রেমে পড়ে গেল সে স্যামের। স্যাম লুমিস, এক হাড় সুদর্শন এক যুবক, ভুবন ভোলানো হাসি হাসে। বয়স মেরির চেয়ে একটু বেশিই হবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে বয়স কোনো কালে বাধা মানেনি, আজও মানল না। স্যামের ব্যক্তিত্ব, মন কাড়া হাসি আর প্রাণ চাঞ্চল্য দারুণ মুগ্ধ করল মেরিকে। আর ভালো লাগলো ওর সরলতা। মেরি জানলো স্যামের বাড়ি ফেয়ারভেল নামে ছোট্ট এক শহরে। ওখানে তার হার্ডওয়্যারের একটা দোকান আছে। ব্যবসাটা শুরু করেছিল ওর বাবার মৃত্যুর পর একমাত্র সন্তান হিসেবে সে এখন ওটার উত্তরাধিকারী। স্যাম অকপটে স্বীকার করলো ব্যবসাটা পৈতৃক সূত্রে পাওয়ার সাথে সাথে আরেকটা জিনিসও তার ঘাড়ে সিন্দাবাদের দৈত্যের মতো চেপে বসেছে। বাবা মারা যাওয়ার পর সে জানতে পেরেছে অনেক টাকার দেনা রেখে গেছেন তিনি, $20,000 দেনা। বাড়িটা মর্টগেজড, ইনভেন্টরি মর্টগেজ, মাই ইন্স্যুরেন্স পর্যন্ত। স্যামের সামনে তখন দুটো পথ খোলা ছিল, হয় নিজেকে দেউলে বলে ঘোষণা করা, নয়তো বাপের ঋণ শোধ করে ব্যবসাটাকে আবার চাঙা করে তোলা। ব্যাপারটাকে সে চ্যালেঞ্জ হিসেবে নেয়, সহজে দমে যাবার পাত্র সে নয়। সিদ্ধান্ত নেয় যত কষ্টই হোক বাপের সমস্ত ঋণ শোধ করবে। ব্যবসাটা ভালো, স্যাম পরে বলেছে মেরিকে। এক লাফে আমি সব কিছুর সমাধান করতে পারবো না এটা ঠিক, কিন্তু বছরে $8,000 থেকে 10,000 মতো লাভ থাকবে হিসেব করে দেখেছি। ফার্ম মেশিনারিতে যদি ভালো কাজ দেখাতে পারি তাহলে আরও কিছু টাকা প্রাপ্তির আশা করছি। আমি ইতিমধ্যে $4,000 ঋণ শোধও করে দিয়েছি। পুরোটা শোধ করতে আরও কয়েক বছর সময় লাগবে, ব্যাস তারপর ছাড়া হাত পা। কিন্তু আমি বুঝতে পারছি না, তোমার মাথায় যদি ঋণের এত বোঝা থাকে তাহলে কি করে এই বোঝা মাথায় নিয়ে সমুদ্র যাত্রায় বেরুলে? স্যাম মিষ্টি করে হেসেছে। একটা প্রতিযোগিতায় জিতেছিলাম আমি, ফার্ম মেশিনারি আউটফিটের প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম। ওরাই পুরস্কার হিসেবে সমুদ্রযাত্রার ব্যবস্থা করেছে। প্রতিটি মানুষেরই কোনো না কোনো সময় একটু বিশ্রামের প্রয়োজন হয়, কি বলো? মেঘে মেঘে বেলা হয়েছে মেলা, সেই মেঘে ধরেছে রং, ভালোবাসার রং। দুটি মন এক হয়েছে, দুই হৃদয়ের দুটি সুর এক হয়ে মিশে একাকার হয়ে গেছে। তারপর একদিন এক সন্ধ্যায় বিদায়ী সূর্যের রক্তিম চুম্বনে মেরির গোলাপি গালের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে স্যাম গভীর ভালোবাসায় বলেছে, জানো ম্যারি, আমার না প্রায় মনে হয়
আমরা বুঝি হানিমুনে চলেছি। মেরি ফিরল ওর দিকে, গাঢ় গলায় বলল, কেন স্যাম, কল্পনায় হানিমুনকে দেখতে হবে কেন? আমরা তো। দীর্ঘশ্বাস ফেলল স্যাম, মাথা নেড়ে বলল, তুমি যা ভাবছ তা এখনই সম্ভব নয় সোনা। পুরোপুরি প্রতিষ্ঠিত হতে আমার এখনো 2-3 বছর লাগবে। আমি পারবো না ততদিন অপেক্ষা করতে। তোমার দেনার কথা আমি ভাবতে চাই না। প্রয়োজন হলে চাকরিটা ছেড়ে দিয়ে দুজনে মিলে তোমার স্টোর চালাবো। তারপর আমি যে জঞ্জালের মধ্যে থাকি তার মধ্যে দুজনে ঘুমাবো। এই তো। হাসার চেষ্টা করলো স্যাম, কিন্তু বিকৃত দেখালো মুখ। তুমি জানো না মেরি, কোন নরকের মধ্যে আমি বাস করি। ওখানে আমার মতো মানুষ থাকতে পারে, কিন্তু তোমার পক্ষে থাকা কিছুতেই সম্ভব নয়। জানো, বেশিরভাগ সময় আমাকে শুধু বরবটি সেদ্ধ খেয়ে থাকতে হয়। মেরি প্রথমে জনের কোনো কথাই শুনতে চায়নি, কিন্তু স্যামের ওই এক কথা, তাকে বিয়ে করতে হলে মেরিকে আরো 2-3 বছর অপেক্ষা করতেই হবে। সম্পূর্ণ সচ্ছলতা না আসা পর্যন্ত সে বিয়ে করতে পারবে না, কারণ বিয়ে করার পর বউকে সে কোনো কষ্ট দিতে রাজি নয়। সুতরাং মেরিকে ধৈর্য ধরতেই হবে। তবে খুব বেশি হলে বছর 3। একটু সচ্ছলতার মুখ দেখলেই সে ম্যারিকে বউ করে নিয়ে আসবে ঘরে। শেষ পর্যন্ত মেরিকে ধৈর্য ধরতেই হলো। এভাবে কেটে গেল 1 বছর। গত গ্রীষ্মে মেরি ফেয়ারভ্যালে এসে নিজের চোখে দেখে গেছে স্যামের অবস্থা। জেনেছে আরো $5,000 ঋণ শোধ করে দিয়েছে তার প্রেমিক। আর মাত্র $11,000 দেনা বাকি। স্যাম গর্বভরে বলছে মেরিকে, ওটাও শোধ হয়ে যাবে 2 বছর কিংবা আরো কম সময়। 2 বছর! মেরির বয়স তখন 29 হবে। এই 2 বছর ওর জন্য অনেক সময়, কিন্তু সেম ওর কাছে তার চেয়েও অনেক বেশি। এমন বর ওর জীবনে এবেলা অবেলা আসবে না, জানে মেরি। তাই সে জনের কথার উত্তরে কিছু না বলে শুধু মাথা ঝাঁকিয়ে এসেছে। ঠিক আছে, দরকার হলে আরো 2 বছর সে অপেক্ষা করবে জনের জন্য। কাজে লাগলো মেরি আবার লরি এজেন্সিতে। মিস্টার লরিকে দেখে মাঝে মাঝে খুব অবাক লাগে ওর। কেমন পুরনো জিনিস, জমি এ সব কিছু দুমদুম করে বিক্রি করে। সাদা ভাষায় সির্ফ দালালি করে মাসে 2-5 হাজার ডলার দিব্যি কামিয়ে নিচ্ছেন। দুপক্ষ থেকে লরি দেদারসে টাকা খাচ্ছেন। তার কাছে $11,000 মানে মাত্র 2 মাসের কামাই। আর বেচারা সেম ওদিকে রাত দিন খেটেও আগামী 2 বছরের মধ্যে $11,000 ঋণটা শোধ করতে পারবে কিনা সন্দেহ। ভাবতেই মেরির গা জ্বলে ওঠে মিস্টার লোরির উপর। তবে ওর বেশি রাগ ওই টমি ক্যাসিডির উপর। পুরো ভামটা একবার মেরিকে $100 দিয়ে নির্লজ্জভাবে রাত কাটাবার প্রস্তাব দিয়েছিল। মেরির চোখ ফেটে পানি এসেছে, কিন্তু মিস্টার লোরি হঠাৎ এসে পড়ায় ব্যাপারটা মিটমাট হয়ে যায় ওখানেই। বুড়ো কেসিডিকে সেই থেকে দু চোখে দেখতে পারে না মেরি। ভয়ানক বাজে স্বভাবের লোক। কোথায় কে বিপদে পড়েছে তার জিনিস কম দামে কিনে বেশিতে বেচে দেওয়ার কারবার করে বেটা। লোক ঠকানোর ওস্তাদ একটা। সত্যি বলতে কি, মেরি যখন ওর $40,000 মেরে দিল, ভারী তৃপ্তি বোধ করেছে সে তখন। মনে হয়েছে সেদিনের অপমানের খানিকটা শোধ নেওয়া গেছে। অফিস থেকে বেরিয়ে মেরি ভাবছিল, কি চমৎকার খাপে খাপ মিলে গেল সবকিছু। আগামী 2 দিন ব্যাংক বন্ধ থাকবে। মিস্টার লোরি সোমবারের আগে জানতেই পারবেন না তার টাকাটা হাপিস হয়ে গেছে।
এ তো গেল একটা দিক। ওদিকে লীলাও আজ বাড়িতে নেই, দোকানের জন্য কেনাকাটা করতে ডালাস গেছে। সোমবারের আগে তারও ফিরে আসার কোনো চান্স নেই। সুতরাং সব দিক থেকেই মেরির পোয়াবারো। বাড়ি ফিরেই মেরি ঝটপট তার সুটকেস গুছিয়ে ফেলল। একটা খালি কোল্ড ক্রিমের কৌটায় ওদের দুজনের জমানো $350 মতো ছিল। লীলার কাজে লাগতে পারে ভেবে সে ওটা ছুঁয়েও দেখল না। একবার ভাবল লীলার জন্য ছোট্ট একটা চিরকুট রেখে যাবে, কিন্তু পরে আর সাহস হলো না। তাছাড়া লীলা দেরিতে এলে সবকিছু তো জানতেই পারবে। সবকিছু গুছিয়ে বেরুতে বেরুতে 7টা বেজে গেল। ঘণ্টাখানেক গাড়ি চালিয়ে একটা শহরতলিতে পৌঁছলো মেরি। রাতের খাবার স্থানীয় এক রেস্তোরাঁয় সেরে নিল সে। গাড়ি পাল্টালো। লজ্জরে একটা সেডান ভাড়া করে আবার যাত্রা শুরু করলো। 200 মাইল উত্তরে যাওয়ার পর এই গাড়িটাও বদলালো। পকেট থেকে হু হু করে বেরিয়ে যাচ্ছে টাকা, কিন্তু উপায় নেই। চিহ্ন মুছতে হলে এটুকু লোকসান তো দিতেই হবে। সূত্র মোছার এর চেয়ে ভালো কোনো পথ নেই। শেষ গাড়িটা সে ভাড়া করলো মিসেস স্যাম লুমিস নামে। এই গাড়িটাও সে বেচে দেবে ফেয়ারভেল পৌঁছবার পর। ব্যাস, তারপর আর তাকে কে পায়? পুলিশের বাপের সাধ্যও নেই মিসেস স্যাম লুমিসের ছদ্মবেশে মেরি লুইসকে ধরা। টাকার ব্যাপারটা জনের কাছে কিভাবে ব্যাখ্যা করবে তাও ঠিক করে ফেলেছে ম্যারি। বলবে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তবে পুরো $40,000 কথা বলা যাবে না, 15,000 কথা বলবে সে। আর লীলাও একই পরিমাণ অর্থ পেয়ে চাকুরি ছেড়ে ইউরোপ চলে গেছে। এমন বললে বিয়েতে লীলাকে ডাকার ঝামেলা থেকেও সে মুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু স্যাম যদি টাকা নিতে আপত্তি করে? তাও ভেবে রেখেছে ম্যারি। স্যামকে বিয়ে করে মিসেস লুমিস হয়ে গেলে এই ল্যাঠাও চুকে যায়। স্যাম তো আর কোনোদিন জানতে পারবে না সে লরি এজেন্সির টাকা মেরে এই 1000 মাইল দূরে এসেছে তার বউ হতে। হ্যাঁ, মেরি আর দেরি করতে পারবে না। লরি এজেন্সির টাকা দিয়েই সে জনের যাবতীয় ঋণ শোধ করবে। তারপর দুজনে মিলে বাঁধবে সুখের ঘর। লীলার জন্য ভাবে না মেরি। লরি এজেন্সি জনের ঠিকানা জানে না বলে এদিকে খোঁজ নিতে আসার কোনোই অবকাশ নেই। কিন্তু ওরা লীলার কাছে অবশ্যই যাবে। তবে লীলা বুদ্ধিমতী মেয়ে, সে বুঝতে পারবে মেরি কোথায় গেছে। কিন্তু ও নিশ্চয়ই সেই কথা বলতে যাবে না। বোনকে ভালোবাসে সে, আর বোনের প্রতি তার তো কৃতজ্ঞ থাকা উচিত। মেরি বিশ্বাস করে লীলা অবুঝ হবে না। যাকগে, সেটা অনেক পরে কথা, ওটা পরেই ভাবা যাবে। এখন তার সামনে একটাই কাজ, সোজা ফেয়ারভেল যাওয়া। কিন্তু 18 ঘন্টা এক নাগাড়ে গাড়ি চালিয়ে ভয়ানক ক্লান্ত হয়ে পড়েছে সে। এতক্ষণে বুঝতে পেরেছে কি ভুলটা করেছে। আসলে পথই গুলিয়ে ফেলেছে। গত গ্রীষ্মে দিনের বেলা ফেয়ারভেল গিয়েছিল মেরি। রাস্তার ধারে তখন এত ঘন ঝোপপালা ছিল না। মাত্র 1 বছরে নিশ্চয় এত বড় বড় গাছ গজিয়ে উঠতে পারে না। সন্দেহ নেই প্রচণ্ড ক্লান্তিতে বুঝতে পারেনি সে কখন ভুল রাস্তায় ঢুকে পড়েছে। নিজের উপর ভয়ানক রাগ হলো মেরির। এই বৃষ্টির মধ্যে বিধ্বস্ত শরীর নিয়ে এখন সে কোথায় যায়? একটু বিশ্রাম না নিলে আর কিছুতেই চলছে না। বসে থাকতে থাকতে সমস্ত শরীরে খিল ধরে গেছে। রিয়ার ভিউ মিররে তাকালো মেরি। ক্লান্তির ছাপ স্পষ্ট ফুটে আছে মুখে। স্যাম এই মুখ দেখে নির্ঘাত বুঝতে পারবে কোনো অঘটন ঘটিয়ে এসেছে মেরি। সে হয়তো কোনো খারাপ সন্দেহও করে বসতে পারে। না, সেটা ঠিক হবে না। স্যামকে সন্দেহ করার কোনো সুযোগ দেবে না মেরি। বরং কোথাও একটু বিশ্রাম নিয়ে ফিটফাট হয়ে দেখা করবে প্রেমিকের সঙ্গে। কিন্তু মুশকিল হচ্ছে রাস্তা তো গুলিয়ে গেল। এখন সে যায় কোথায়?
কিছুটা পিছিয়ে গিয়ে যে বাঁকে পথ ভুল করেছিল সেখানে গিয়ে অন্য রাস্তা ধরবে, নাকি এখানেই হোটেল জাতীয় কিছু একটা খুঁজে বের করবে, ভেবে পেল না মেরি। হঠাৎই সাইনবোর্ডটা চোখে পড়ল ওর। মোটেল খালি। যদিও সাইনবোর্ডের আলো জ্বলছে না, সম্ভবত ভুলে গেছে, ভাবল মেরি। কিন্তু হেডলাইটের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে পুরো মোটেল অন্ধকার। ওটার পেছনে ছোট্ট টিলার উপর একটা বাড়ি। বাড়ির সামনের জানালায় আলো দেখা যাচ্ছে। সম্ভবত বাড়ির মালিক ওখানেই থাকে। গাড়ি নিয়ে সামনে বাড়ল মেরি। হঠাৎ টের পেল গাড়ির টায়ার একটা তারের সঙ্গে বেঁধে গেছে। বাড়ির ভেতরে দূরে কোথাও কলিং বেলের শব্দ হতে লাগলো। মেরি বুঝল ভুল করে সে ইলেকট্রিক সিগন্যাল কেবল ছুঁয়ে দিয়েছে। ইগনিশন সুইচ অফ করে দিল। অপেক্ষা করতে লাগলো। বৃষ্টির একটানা ঝুপঝুপ আর হাওয়ার সনসন ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। চুপচাপ বসে থাকতে থাকতে আনমনা হয়ে গেল মেরি। মনে পড়ছে আরেকটা বৃষ্টি ভেজা রাতের কথা। সেই রাতে ওর মাকে কবর দিতে গিয়েছিল ওরা। দারুণ অন্ধকার ছিল চারদিক, শুধু হাওয়ার ক্রুদ্ধ গর্জন আর ঝমঝমে বৃষ্টি। ভয়ঙ্কর অপার্থিব মনে হচ্ছিল সবকিছুই। হঠাৎই ছায়াটা চোখে পড়ল মেরির। ভাবনার সুতো ছিঁড়ে গেল। ভয়ানক চমকে উঠল ও। দীর্ঘদেহী একটা ছায়া মূর্তি ধীর গতিতে এগিয়ে আসছে ওর দিকে। গা শিরশির করে উঠল মেরির। ছায়ামূর্তি এগিয়ে আসছে, এগিয়ে আসছে। এইবার হাত রাখল গাড়ির দরজায়। হা হয়ে গেল মেরির মুখ, চোখ বিস্ফোরিত। প্রচন্ড চিৎকার করতে যাচ্ছে,